এই নেতৃবৃন্দ সারা বাংলাদেশে জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে ছড়িয়ে যাবে। একই রকম প্রশিক্ষণগুলো আপনাদেরকে এইভাবে হোক, ঘরোয়া বৈঠকে হোক, দলীয় কার্যালয়ে হোক বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বসে হোক, আপনাদের এই প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানগুলো আপনাদেরকে ডিসেমিনেট করতে হবে, সরবরাহ করতে হবে। বাংলাটা ঠিক বলতে পারতেছি না, ডিসেমিনেট, তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই পরিকল্পনা গ্রহণের কারণে, তার উপরে। কারণ ৩১ দফাটা আমি লিখেছিলাম আপনাদের থেকে দূরে বসে থাকলেও, তখন সেই বাংলাগুলো খুব কঠিন শব্দ সংযোজন করতে হয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যা হয়, আমি বিশদ বলবো না, যেগুলো আপনাদের জানা দরকার, কারণ আপনারাই ভবিষ্যতে রাষ্ট্র চালাবেন, আমরা পাসিং আউট। যে কোনো নীতি, পলিসি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়, সেই পলিসিটা রাজনৈতিক দল আগে ধারণ করে, চিন্তা করে। যেমন শহীদ রাষ্ট্রপতি চিন্তা করলেন নিরক্ষরতা দূর করতে হবে দেশ থেকে, প্রথম নীতি। তাহলে কি করতে হবে? সেটা হচ্ছে নীতি পরিকল্পনা। সাক্ষরতা বাড়াতে হবে, বয়স্কদের জন্য রাত্রিকালীন নৈশ স্কুল প্রচলন করতে হবে, গণশিক্ষা কার্যক্রম বাড়াতে হবে। এগুলো তোমাদের কাছে ইতিহাস মনে হবে, কিন্তু আমরা এগুলোর সাক্ষী। গণশিক্ষা কার্যক্রম করলেন গ্রাম পর্যায়ে পর্যন্ত, পুস্তক প্রণয়ন করলেন, ১-২ সরে সরে শিক্ষা করলেন, বয়স্কদের সাক্ষরতা শিক্ষা করলেন। ২ বছরের মধ্যে সাক্ষরতার হার বেড়ে ৫০% হয়ে গেল, যারা শুধু নাম দস্তখত স্বাক্ষর করতে পারতেন। বাংলাদেশে লিটারেসি রেট বলতে তখন বোঝানো হতো যারা স্বাক্ষর করতে পারে, যারা দস্তখত করতে পারে। প্রকৃতপক্ষে এটা শুধু খুশি করার জন্য, শুধুমাত্র সাক্ষরতা থাকলে, অক্ষর জ্ঞান থাকলে, ১-২ চিনতে পারলে যে পর্যায়ে পর্যন্ত পৌঁছানো যেত, সেই পর্যায়ে পর্যন্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২ বছরের মধ্যে পরিকল্পনা করেছেন। গণশিক্ষা কার্যক্রম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরবর্তী পর্যায়ে সামরিক শাসন আমলে, হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে বিলুপ্ত হয়ে গেল। আমরা এখন অনেকে গর্ব করে বলি বাংলাদেশে সাক্ষরতার হার ৫০-এর মতো, কেউ নিচে। একিউরেট এটা কোনো পরিসংখ্যান নাই, কিন্তু যতদিন পর্যন্ত আমরা 100% লিটারেসি রেটের কাছাকাছি না যেতে পারবো প্রকৃত অর্থে, ততদিন পর্যন্ত আমাদেরকে এই সংগ্রাম চালিয়ে যেতেই হবে সরকারিভাবে। কারণ ওভারনাইট কোনো দেশে বৈপ্লবিক পরিবর্তন হয় না, আশা করাও যায় না। কিন্তু আমরা এখন যেটা যাচ্ছি সেটা বৈপ্লবিক পরিবর্তনের আশা, পরিকল্পনা, চিন্তা, এবং সেটা বাস্তব ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন। সেই জন্যই বলছি ৩১ দফাটা হচ্ছে নীতি, আর এগুলো হচ্ছে পরিকল্পনা, কর্মসূচি। সরকারি পর্যায়ে ৪ ধাপে কাজ করা হয়। ফ্রেমিং অফ পলিসি ফার্স্ট, সরকার নীতি ঘোষণা করবে যে আমরা অর্থনৈতিক মুক্তি চাই, আমরা চাই শতভাগ সাক্ষরতা, আমরা চাই শতভাগ শিশুরা স্কুলে যাবে। তাহলে কি করতে হবে? সেজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি। এইটা অন্তত আমাদের মনে হয় মনে আছে এই প্রজন্মের। সেটা পরিকল্পনা প্রণয়নের সময় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব ছিলাম, ঘনিষ্ঠভাবে সেটা আমরা মনিটর করতাম। শিক্ষার খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি, বৈপ্লবিক পরিবর্তন সাধিত হলো দেশে। যেই মা বাবা তার সন্তানকে দারিদ্র্যের কারণে বিদ্যালয়ে পাঠাতেন না, অতি উৎসাহে তিনি পাঠাতেন তার ছেলেকে। আমার এলাকায় হয়েছে, যে ইউনিয়নে সেই কর্মসূচি চালু করেছি তার পার্শ্ববর্তী ইউনিয়নে নাই, ওখান থেকে ছেলেরা এসে, মেয়েরা এসে এখানে ভর্তি হয়েছে।
পার্শ্ববর্তী এরিয়া থেকে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কর্মসূচি এবং মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা, বৃত্তি, উপবৃত্তি প্রদান, এই কর্মসূচি, এই দুইটা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে, গৃহীত হয়েছে সারা বিশ্বে। বিশ্বব্যাংকে এগিয়ে আসলো, বললেন আমরা প্রকল্প সহযোগিতা দেব। প্রধানমন্ত্রী বললেন আমি দেশের টাকা দিয়ে এটা বাস্তবায়ন করব। সেজন্য তিনি দেশে, এগুলো যুগান্তকারী পদক্ষেপ। এগুলোর নাম কর্মসূচি পরিগ্রহণ। প্রথম হয় পলিসি ফ্রেমিং, দ্বিতীয়ত হবে প্রোগ্রামিং, দিস ইজ কল্ড প্রোগ্রামিং। তারপরে হয় ইমপ্লিমেন্টেশনের জন্য প্রজেক্ট প্রণয়ন। প্রজেক্টটা প্রণয়ন করবো আমরা ইনশাআল্লাহ, সরকারে যদি যায় আল্লাহর রহমতে, জনগণের সমর্থনে, তখন আমরা প্রজেক্ট প্রণয়ন করব। এটাকে বলা হয় প্রকল্প। চতুর্থ ধাপের বিষয়টা হচ্ছে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, মানে প্রকল্পটা আমরা কিভাবে কার্যকর করলাম সেটা মনিটর করা, ইভ্যালুয়েট করা, ট্রায়াল অ্যান্ড এরর করা, তারপরে সেটা সুষ্ঠুভাবে কাজ হচ্ছে কিনা সেটা পরিকল্পনা কমিশন দেখবে। কয় ধাপ? 4 ধাপ। প্রশিক্ষণ আসলে আমি দিতে চাইনি, এটা যেহেতু সবাই রাষ্ট্র পরিচালনা করবে ভবিষ্যতে, সেই জন্য কথাগুলো এখন বলা। বিএনপি, আমরা দেশের মানুষের কাছে সমর্থন চাইছি, ভোট চাইছি। জনগণ আমাদের কাছে কি চায় তা তো আমাদের দিতে হবে। আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের সুষ্ঠু পরিকল্পনা কি আছে সেটা জনগণের সামনে রাখা। আমি কদিন এলাকাতে ছিলাম, এই প্রথমবারের মতো ক্যাম্পেইনে গেলাম, নির্বাচনী ক্যাম্পেইন। তা আমাকে বলছে যে আপনারা লিফলেট দিয়েছেন, লিফলেটের বিপরীতে আমাদের ওখানে আবার সেই লিফলেটের বিপরীতে ভোট চাওয়ার উল্টা পৃষ্ঠাতে 31 দফাটা দিয়েছে। ও বলে যে ভাই সাহেব, 31 দফা লম্বা চূড়া, এত কেমনে বুঝবো? সহজ কথা বলেন, জনগণ বুঝতে চায়। এই সহজ করে আপনাদেরকে বলার জন্য এই 7টা, আজকে 8টা, এই সহজ করে বলার জন্য এগুলা। এখন নগরায়ন, আবাসন, ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা ইত্যাদি কঠিন কঠিন শব্দ না বলে সহজ করে আপনারা এই কথাগুলো বলবেন লিফলেটের মধ্যে। এগুলো হচ্ছে 31 দফার নির্যাস। সবাই বলে সহজ কথা যায় না বলা অতি সহজে, কিন্তু অতি সহজে বলার জন্য এটা। সেজন্য আপনাদেরকে প্রথমেই বলতে হবে, যারা বিনা কষ্টে জগন্নাথে যেতে চাচ্ছেন সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। জনগণ এগুলো বুঝে। আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ হাফ অফ দি জব। ইফ ইউ ডোন্ট প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেল। ছাত্রদল বলে, ইংরেজিতে বলে। কারণ যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি, তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম। এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয়। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। কদিন আগে অবশ্য খুলনাতে এক বন্ধুকে যোগদান করিয়েছে, আমি অবশ্য এর বেশি বলবো না। তারাও এখন একই কথা বলছে আর কি, বলছে আচ্ছা এর বেশি বলা ঠিক হবে না বোধহয়। মানে যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
যিনি সৃজন করেছেন, প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক জন্ম থেকে তার শাহাদত বরণ পর্যন্ত, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে পদার্পণ থেকে আজ পর্যন্ত আমাদের অহংকার, আমাদের তারুণ্যের অহংকার আমরা বলি আমাদের নেতা জনাব তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস এখন পর্যন্ত। এই তিনটা বিশ্লেষণ করলে 5 মিনিটের মধ্যে বাংলাদেশ মানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি বলেছি গণতন্ত্রের বিকল্প নাম, অপর নাম হচ্ছে বিএনপি। এই কথা বলা যাবে না, কারণ দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তৎকালীন মেজর জিয়াউর রহমান। তিনি 1975 সালে প্রায় চিন্তায়কৃত গণতন্ত্রকে পুনরুদ্ধার করছেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 7ই নভেম্বর। আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন তিনি সেনাপ্রধান। তারপর 1979 সালে প্রাতিষ্ঠানিকভাবে 4র্থ সংশোধনী বাতিল করে 5ম সংশোধনের মধ্য দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্রের রচনা প্রচলন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই 5ম সংশোধনী আমাদের সবাইকে জানতে হবে। বাংলাদেশের মূল ভিত্তি রচনা হয়েছে সেদিন বাংলাদেশের 2য় জাতীয় সংসদের সম্ভবত 3য় অধিবেশনে, খুব সম্ভবত। সেদিন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। বাকশালে ছিল রাষ্ট্রপতি বিচারপতিদের নিয়োগ করবেন, বরখাস্ত করবেন, বাতিল করবেন, সব ক্ষমতা রাষ্ট্রপতি। আইনের শাসন প্রতিষ্ঠা আমরা এখন অঙ্গীকার আবদ্ধ, ভিত্তি ওখানে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠা করে আজ পর্যন্ত সেটা বহাল আছে। মাঝখানে হাসিনা অবশ্য বাতিল করে দিয়েছিল 16তম সংশোধনের মধ্য দিয়ে। আবার পিতার সেই সংশোধনে নিয়ে আসছিল পার্লামেন্টের মাধ্যমে বিচার বিভাগের যে কাউকে বরখাস্ত করা যাবে। যাই হোক, এগুলো আপনারা সংক্ষিপ্তভাবে বলবেন। গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্রের বহুদলীয়করণ, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন সবই জিয়াউর রহমানের কৃতিত্ব 1979 সালে। তারপরে দেশীয় বিদেশীয় ষড়যন্ত্রের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণ করতে হলো। তারপরে শুরু হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন। এদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য লড়াই সংগ্রাম করতে করতে স্বৈরাচার সামরিক শাসন বিরোধী আন্দোলনে বিজয়ী হয়ে 1990 সালে 1991 সালে এদেশে সংসদীয় পদ্ধতির রাজনীতি চালু করলেন, সরকার পদ্ধতি চালু করলেন। সেই কৃতিত্ব বিএনপির। 1996 সালে জনগণের দাবিতে আমরা গ্রহণ করলাম, সেই সংসদে আমিও একজন সদস্য ছিলাম, সংসদ সদস্য। 1996 সালে আমরা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রচলন করলাম। এই যে গণতন্ত্রের ভিত্তি রচনা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিকীকরণ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ, ধীরে ধীরে বাংলাদেশের জন্য একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিণত হয়ে ওঠা, সবই বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রহমান। তার পরবর্তীতে ইতিহাস পাল্টে দেয়া আবারও বাকশালের মতো একদলীয় শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার খায়েশ পূরণ করার জন্য মুজিবের কন্যা হাসিনা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করল। মুখোশ সাংবিধানিক সরকার, সংসদীয় সরকার, মুখোশ গণতন্ত্রের, ভিতরে বাকশাল। এই ছিল তার শাসন ব্যবস্থার মূল কথা। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করলেন এবং 14, 18, 24 পর্যন্ত এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে সবচাইতে জঘন্য একদলীয় একনায়কতান্ত্রিক ফ্যাসিবাদী অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন।
এই কথা এক থেকে 31 পর্যন্ত কে পড়বে, কতজন পড়বে? গ্রামের আমজনতা মানুষ, অনেক মানুষ শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারে নাই, বয়স্ক মানুষ, তাদের পড়াশোনা নাই, তাদের জন্য কি করবেন? তাদের জন্য বলবেন হলো আজকের এই কথাগুলো। কৃষককে বলবেন এই কৃষক কার্ড, এটা থাকলে বলবেন আপনি কৃষি ঋণ পাবেন, সহজে সার বীজ পাবেন, ন্যায্য মূল্যে বিনামূল্যে অন্য সেবা পাবেন, কৃষকের সমস্ত তথ্য পাবেন। হবে না, নারী বুঝতে হবে যে তার আসলে ক্ষমতা আছে। তখন বলবেন যে এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে আপনার ক্ষমতা, এই পরিবারের আপনি প্রধান, এই ফ্যামিলি কার্ড যদি আপনার থাকে এই পরিবারের মধ্যে আপনার নিরাপত্তা 1 নম্বরে থাকবে। জামাই বাবু খুব সহজে তাকে বকাশকা করতে পারবেন অন্যায় ভাবে, বলে যে এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে আপনার ক্ষমতা, এটাই আপনার ক্ষমতায়ন, এটার মালিক আপনি। বিনামূল্যে চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি একটা নির্দিষ্ট অঙ্কের আপনি প্রতি মাসে পাবেন। আপনার ফ্যামিলি নিয়ে, সংসার নিয়ে টানাপোড়েন আর করতে হবে না। এটা হচ্ছে ক্ষমতায়ন। পাশাপাশি কি সোশ্যাল সিকিউরিটি, যেটা নিরাপত্তা, সেই নিরাপত্তার মানে সে আপনার জন্য, দেশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য সম্পদ হবে। এটাই হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে আপনাদেরকে 3টা কথা বলবেন, আপনার আপনার ক্ষমতায়ন, এই ফ্যামিলি কার্ড। এই সহজ কথা বলা যাবে না। আমি সব মাস্টার ট্রেনাররা কিভাবে ট্রেনিং দেবে জানি না। আমি তো আমরা আমার জনতা মানুষ, আমদের সাথে যদি আমভাবে কথা না বলা হয়, ইংরেজিতে কথা বলে কাম হবে না। আমাদের দেশে একজন চেয়ারম্যান সাহেব ছিল, তো সে ওই জনগণকে তার মাহাত্ম্য বোঝানোর দিক, তো তার কিছু মুসাহেব ছিল পাশে, বলতে যে বাবা বাবা, কিন্তু জীবনে তার কথা পাবলিক বুঝে না। আমি মনে হয় বেশি বলতেছি, অসুবিধা থাকলে বলে দিও। সেই জন্য এই প্রশিক্ষণ কর্মশালা আবার যা কিছুই আমরা বলি, এগুলোকে আমরা যদি ওখানে যে ক্ষুদ্র বর্ণনা ওই মাঠ পর্যায়ে ওইভাবে বলার প্রয়োজন হবে না। বলবেন যে সকল কৃষকই এটা পাবে পর্যায়ক্রমে, আগে প্রান্তিক কৃষকরা পাবে, ক্ষুদ্র কৃষকরা পাবে, সহায়তা পাবে, এটা সরকারি পরিকল্পনায় জানতে পারবে। অত বিস্তারিত না বলে গ্রামের মধ্যে বলতে হবে এই কৃষি কার্ড কৃষকের মুক্তির সনদ,
কি বলবেন? এই কৃষক কার্ড কৃষকের মুক্তির সনদ। কৃষক যদি শক্ত হয়, মুক্ত হয়, অর্থনৈতিকভাবে মেরুদণ্ড শক্ত হয়, তাহলে জাতি দাঁড়িয়ে যাবে। এটাই আসলে প্রকৃত বক্তব্য। স্বাস্থ্য কার্ডের কথা ডক্টর জিয়া বলবে, কিন্তু আমরা রোগী হিসাবে একটু বলি, আমরা রোগী হিসাবে সরকারি হাসপাতালে কি কেউ যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি? এক কথাই বলেন তো। কিন্তু এই স্বাস্থ্য কার্ড প্রচলনের পরে সবাইকে বলতে হবে আপনি খুশি মনে সরকারি হাসপাতালে যাবেন, কারণ আপনার এই নিরাপত্তা দিবে এই স্বাস্থ্য কার্ড। এটা থাকলে ডাক্তার সাহেবরা কোনো হাসপাতালে আপনাকে বিনা চিকিৎসায় ফেরত দিতে পারবে না। এবং আমরা একবার চিন্তা করছিলাম সংবিধান সংস্কার করার সময় যে স্বাস্থ্য সেবা অন্তর্ভুক্ত করা যায় কিনা, শিক্ষাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা যায় কিনা, সেটা দীর্ঘ আলোচনা। এই প্রশিক্ষণ আমি এখানে দেব না, কারণ মৌলিক অধিকারে যদি কোনো কিছু অন্তর্ভুক্ত হয়, এটা সাংবিধানিক ভাষা স্টেট মানে হচ্ছে যেটাই মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত হবে, রাষ্ট্রকে সেটা শতভাগ নিশ্চয়তা বিধান করতে হবে, যেটা পরিপূরণ করতে হবে। সেই পরিভাবে এখনো উন্নীত। সেই জন্য আমরা কর্মসূচি পরিকল্পনার মধ্য দিয়ে এটাকে রাষ্ট্রীয় মূলনীতিতে নিয়ে এসেছি। মূলনীতিটাতে রাখলে রাষ্ট্র কালচারাল সাংবিধানিকভাবে তোমাদের সবাইকে তো পর্যায়ক্রমের সঙ্গে জানতে হবে, সহজ ভাষায় সংবিধান কোনদিন এভাবে আমাদের এই মাস্টার পলিটিক্যাল সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি, এবং কিছু কিছু মিডিয়াতে দেখছি। তা আমরা তো এগুলো ঘাটাঘাটি করি না, বয়স আছে, সবচেয়ে বেশি কাউন্টার ফাইটটা ওখানে দিতে হবে। কারণ যে 2-4 লাইন লেখে কিছু কিছু বুদ্ধা লিখছে যেন তারাই মূর্খ, এবং তারা যা এই দেশের কি হবে সেটা নজরে নাই আমাদের। সেজন্য সবার আগে চিন্তা হবে আমরা যা লিখছি, যা বলছি, তার দ্বারা দেশের কোনো স্বার্থহানি হচ্ছে কিনা। সেই জন্য আমাদের স্লোগানকে আমাদের নেতা দিয়েছেন সবার আগে বাংলাদেশ। এর চাইতে সহজ কোনো বক্তব্য আছে? সমস্ত কর্ম পরিকল্পনায়, সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে, সকল বিষয়ে আমাদের মাথায় থাকতে হবে এখানে আমার দেশের স্বার্থটা উপরে, সবার উপরে বাংলাদেশ। সেটা পররাষ্ট্রনীতি হোক, সেটা যুদ্ধনীতি হোক, সেটা অন্যান্য কূটনৈতিক বিষয় হোক, দ্বিপাক্ষিক সম্পর্ক হোক, বহুপাক্ষিক চুক্তি হোক, আন্তর্জাতিক ট্রিটি হোক, মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হোক, সব জায়গায় আমাদের দেশের স্বার্থটা আমরা উপরে রাখবো। সেই জন্য আমরা সবার আগে বাংলাদেশ। এই নীতি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারী,
আমরা দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের প্রতিষ্ঠাতা এদেশের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, সেই দলের প্রতিষ্ঠাতা এদেশের স্বাধীনতার মহান ঘোষক, সেই দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রচলক, সেই দলের প্রতিষ্ঠাতা জীবন দিয়েছে দেশের জন্য, সেই দলের প্রতিষ্ঠাতার রক্তের উপর দাঁড়িয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করি, যার রক্ত বাংলাদেশের মাটির গভীরে পুঁতিত হয়েছে, গণতন্ত্র শক্তিশালী হয়েছে। আজ পর্যন্ত তার সুযোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের নেতা জনাব তারেক রহমান আন্দোলন সংগ্রাম করতে করতে, ত্যাগ স্বীকার করতে করতে, রাজনৈতিকভাবে অভিজ্ঞ হতে হতে ফ্যাসিবাদ বিরোধী এই গণতান্ত্রিক আন্দোলনে শীর্ষ নেতা হিসাবে পরিচালনা করতে করতে যে রাজনৈতিক জ্ঞান এবং মেধা সম্পন্ন হয়েছে, আমরা তাকে অহংকারের সাথে বলতে পারি, যার ধমনীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রক্ত প্রবাহিত, যার ধমনীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহিত, যার কর্মপরিকল্পনায় মেধা জ্ঞানে শ্রমে বাংলাদেশের স্বার্থ ছাড়া আর কিছুই নেই, তিনিই কেবল বলতে পারেন সবার আগে বাংলাদেশ। আমরা সেই সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করি, গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে আমরা কায়েম করি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ভিত্তির উপর নির্মাণের মধ্য দিয়ে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ভিত্তির উপর নির্মাণের মধ্য দিয়ে কেবলই বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক আগামী রাষ্ট্র বিনির্মাণ হতে পারে, সাম্য এবং ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ হতে পারে। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের আপনাদের সবাইকে আগামীতে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সচেতনতা সৃষ্টি করতে হবে। সেই কাজটাই আপনারা করবেন। যে ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ 16-17 বছর রক্তাক্ত সংগ্রাম করেছি আমরা, বহু রক্তের সোপান মাড়িয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি, সেই গণতান্ত্রিক সংগ্রামের সফলতা নির্ভর করবে আমরা কিভাবে ভোটাধিকারটা প্রয়োগ করছি সেখানে। এই রাস্তায় এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্নভাবে আইনিয়ে বিনিয়ে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ও আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এখানে কি সবাই ছাত্র দল? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। আমি আমার এই বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই মহান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করলাম।